শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আমি এসব ফর্ম্যাল লেকচারে বিশ্বাস করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এত কিছু বলা হলো আমার সম্পর্কে, চেয়ার ছেড়ে উঠতে পারছিলাম না, এতটা ভার বেড়ে গেছি। আমি নিজেও জানতাম না যে আমি এত কিছু। আসলে দেখুন, ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম কৌতূহল। বিড়াল কৌতূহল হয় তো আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে। বিড়ালের সব ব্যাপারে কৌতূহল হয় এবং কৌতূহল হলে সে লাফিয়ে পালায়, আবার কিছুক্ষণ পরে আসে। ব্যাপারটা এরকম হওয়া দেখছেন তো। তো আমার ব্যাপারটা কীরকম, আমি দুনিয়ার যে কোনো ব্যাপার দেখি একটু চেষ্টা করি সেটা শেখার, কিছুটা ভেতরে যাওয়ার চেষ্টা করি। আর গাছপালা রাজত্ব ধরুন ক্লাস 3-4 থেকে গাছপালা করছি, গাছপালা ক্লাস 3-4 থেকে করছি। আর তখন থেকে ওই যা পাই তাই করি, এরকম একটা ব্যাপার। প্রথম শুরু করেছিলাম একটা জুঁই গাছ, বাবা এনে দিয়েছিল, তখন আমি ক্লাস 3-তে পড়ি। একটা ব্যাটারি বাক্সে সেটাকে বসিয়েছিলাম, সেটাই আমার প্রথম গাছ। তারপরে বাগানে সবজি অথবা গোলাপ অথবা যা কিছু যা পেতাম তাই করার চেষ্টা করতাম। সার যা পেতাম তাই করার চেষ্টা করতাম। অর্থাৎ কেমিক্যাল সার কেউ কেউ আমাকে দিয়ে যেত, কিছু কিছু বাবাও মাঝে মাঝে নিয়ে আসতো। নাম জানতাম না কেমিক্যাল সারগুলো, কিন্তু দিতাম, দিয়ে গাছ মারতাম মনের আনন্দে। কোনো ব্যাপার নিকাল কীভাবে দিতে হয় জানতাম না, কোনটা নাইট্রোজেন কোনটা পটাশ কিচ্ছু জানতাম না। ক্লাস 4-5-এর একটা ছেলেকে যদি কিছু কেমিক্যাল সার হাতে দিয়ে দেওয়া যায় আমাদের সময়ে, সে কী করবে? সে তো জানে না যে কেমিক্যাল আর অর্গানিক তফাৎটা কি, কোনটা কতটা শক্তিশালী। ফলে অক্লেশে গাছ মেরেছি। আর গাছ মারার একটা সুফল আছে, সেটা হচ্ছে শতমারি ভবের বৈদ্য এসব কিছু বলে টলেন না, তা আমিও কোথায় মারতে মারতে খানিকটা শিখে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে আর আমার একটু আনকনভেনশনাল হওয়ার দিকে ঝোঁক পড়ে। অর্থাৎ ওই গতানুগতিক অমুক বলেছে এইটা করতে হবে, অন্ধবেদ বাক্যের মতো সেটাকে ফলো করা, এটা আমার আসে না। ছোটোবেলার থেকেই আসে না। কেউ একটু কিছু বললো, তর্ক করতাম না, কিন্তু মনে মনে ভাবনা আছে এটা এরকমভাবে না হলে ওরকমভাবে হলে কী হয়। এইটা করতে করতে এই রিফ্লেকশনটা আমার গাছপালাতে এসেছিল। আমার বাবা একটা সময়তে স্কুলের টিচার ছিলেন, একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। তো একটা সময় অনেক অনেক প্রফেশন চেঞ্জ করেছেন উনি, নানান রকম প্রফেশন ছিলেন। তা সেই সময় ওর 2-1 ছাত্র আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে আমি 2-1 তার জন্যই প্রচুর বকুনি খেতাম। কারণ আমার থেকে এক ক্লাসে সিনিয়র ছিল, পরীক্ষা দিয়ে আসতাম, একই স্কুলে পড়তাম, পরীক্ষা দিয়ে আসতাম। আমার দেখা গেলো অঙ্কে 96 কারেক্ট হয়েছে, ওর 100 কারেক্ট হয়েছে। আমি বাংলায় কিচ্ছু মুখস্থ করিনি, নিজে লিখে এসেছি, ও মুখস্থ খাতায় লিখে এসছে। আমার মুখস্থ করতে গায়ে জ্বর আসতো, মুখস্থ করতাম না। আর আমি 96 পেলাম, পুলিশ সাথে সত্যি সত্যি 96 হলো। ও অঙ্ক মুখস্থ করে লিখে এসে উত্তর লিখে দিল 100, খাতায় দেখা গেলো শেষ পর্যন্ত 60 হয়েছে। এটা হতো, কিন্তু এই বকুনিটা তো খেতাম আগে। এখন আনকনভেনশনাল একটু অন্যরকমভাবে ভাবনা করা, ভাবনার রাস্তায় চলার আমার বরাবরই ইচ্ছে। আমি সেটাই করে দিচ্ছি, গাছপালাতেও সেটাই করেছি। আমি যখন গাছপালাটা শুরু করি আমার ছোটোবেলাতে, তখন আমি আমার নিজের কথাটা একটু বলছি আপনাদের, আমার বঙ্গবিদ্যা সম্পর্কে চিন্তাধারাটা ভাবতে আপনার সুবিধা হবে এই জন্যই বলছি। আমি যখন ছোটোবেলায় গাছ করাটা শুরু করি, তখন যারা গাছ করতেন মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে, তাদের কতগুলো নির্দিষ্ট সিস্টেম ছিল, সেই সিস্টেমে গাছটা করা হতো এবং একটা গুরুধর্মী ব্যাপার ছিল। তখন ইউটিউব ছিল না, এখন আমাদের কাউকে গিয়ে মানে সোজা বাংলায় তেল দেওয়া, তেল দিতে হতো যদি সে কিছু শিখিয়ে দেয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো শেখানো হতো না। খুব দয়া করে অনেক বছর ধরে হস্টাতে থাকলে কিছু কিছু জিনিস শেখানো হতো। আর যেগুলো শেখানো হতো সেগুলো হচ্ছে সায়েন্স, সবসময় তা নয়, কিন্তু ওটা হচ্ছে অভ্যাস কটুত্ব। এইটা দিলে এইরকম হয়। এই যে আমার সামনে দাঁড়িয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন ভদ্রলোক, আমি এমন দেখেছি যখন এইসব ক্যামেরা ডিজিটাল ছিল না, ফিল্মের ক্যামেরা, একজন ক্যামেরাম্যান সে অত্যন্ত ভালো ক্যামেরা ছবি তোলে বলে খ্যাতি আছে, তার হাত থেকে তার ক্যামেরাটা সরিয়ে দিয়ে একটা অন্য ক্যামেরা ধরিয়ে দিলাম, সে আর ছবি দিতে পারে না। কারণ সায়েন্সটা জানে না, সে জানে আমার ক্যামেরা এখানে এখানে নবটা টিপলে এইভাবে ছবিটা ওঠে। এটা আপেল সত্যি, আমার নিজের বিয়ের সময় এটা দেখেছি। আমার যে ক্যামেরাম্যান ছিল সে দুটো ক্যামেরায় ছবি তুলতে গেল, নতুন কালার ফিল্ম এসছে তখন, সে নতুন একটা ক্যামেরায় কালার ফিল্ম হলো, আর একটা তার পুরোনো যে ক্যামেরায় ছবি তুলতো তাতে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো হলো, কালার ছবি একটা হলো, নতুন ক্যামেরা করতে পারবে। এটা আমি নিজে দেখেছি, আমি নিজে ক্যামেরা যথেষ্ট ব্যবহার করতাম, জানি যথেষ্ট ভালো। তো এখন
আমি পরবর্তী ক্ষেত্রে যখন ছবি তুলতে গেলাম আমি কি করলাম, আগে ক্যামেরা কিনি যখন নতুন শুরু করছিলাম ছবি তোলা, আমি আগে ক্যামেরা কিনিনি, আগে বই কিনেছিলাম বেশ কিছু। বই কিনে ব্যাপারগুলো পড়ে সায়েন্সটা শিখে তারপর ক্যামেরা কিনেছি, তাতে ন্যাচারালি শেখাটা হয়েছে। সিমিলারলি আপনারা গাছ করবেন যখন, গাছটা শিখে নিন, একটু পড়াশোনা করে শিখুন। হাতে কলমে মারাচ্ছে, এখন গাছের দাম অনেক হয়ে গেছে, আগে একটু পড়াশোনা করুন, ভাবুন আমি কি করতে চাই। যে গাছই করুন। আমার সোসাইটি ছিল একটা, 350 মেম্বার ছিল তার, এবং প্রত্যেকটা মেম্বারকে আমি নিজের হাতে তাদের ধরে ধরে এনে মেম্বার করতাম। আমাদের এখন এই 24 ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, এই সময় অঞ্চলটা এখন গাছের একটা উত্তর 24 হাওড়া গাছের একটা ডেন, এখন ভালো গাছ এই যেমন করা হয়। এটা কিন্তু বললে ভুল বলা হবে না যে এটা শুরুটা আমার হাতে, কারণ আমার হাতে 350 মেম্বার এইসব জায়গাগুলো ছড়ানো ছিল। এখন এখানে যারা সোসাইটি করছে তারা হয় সরাসরি আমার কাছ থেকে গাছ শিখেছে, আর তা নইলে আমার কাছে যারা শিখেছে তাদের কাছ থেকে শিখেছে। মোটামুটি এরাই এখন এই অঞ্চলটায় আছে। আর আমাকে সব গাছটাই করতে হতো কারণ আমার ইন্টারেস্ট তো আছেই সব গাছে, এটা তো একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার, বিভিন্ন রকম ইন্টারেস্টের লোক আসতো, তাদের উপদেশ দিতে গেলে ফাঁকিবাজি উপদেশ দিতাম কোনো ইন্টারেস্ট নেই। আমি নিজে টেস্ট করে না দেখে কোনো কথা কাউকে বলিনি, আগে দেখতাম ঠিক আছে কিনা, তারপর তাকে বলতাম। এইটা করতে গিয়ে আমারও শেখা হয়েছে। এখন অনেক রকমের গাছ করার সুবিধাটা কোথায় জানেন? আপনি একটা গাছের আইডিয়া অন্য গাছে নিয়ে চলে আসতে পারেন। ফর ইনস্ট্যান্স আমি আপনাদের বলছি, আমি কিন্তু ধান চাষ জানি। যখন মানুষ যখন চাঁদে নামলো, আমি সেই খবরটা পেয়েছিলাম 1.5 মাস পর। তার কারণ একটাই, আমি তখন যে জায়গাটা ছিলাম, একটা আশ্রমে ছিলাম, বাংলার গান্ধী যাকে বলা হতো, সতীশ দাশগুপ্ত, তার বাঁকুড়ার গৌড়া বলে একটা গ্রামেতে একটা আশ্রম ছিল। সেখানে উনি ধান চাষের একটা নির্দিষ্ট পদ্ধতি বার করেছিলেন যাতে মোরাম মাটিতেও ধান চাষ করা যায়। সেইটা শেখার জন্য আমি তার ওখানে গিয়ে বসেছিলাম, এবং সেখানে আশ্রমে কোনো খবর কাগজ না, বাস স্টপেজটা আশ্রম থেকে 2 মাইল দূরে। রেডিও একটা ছোটোবেলা খবর বলতো বটে, কিন্তু সে রেডিও চালানো হতো না বিশেষ, আর আমি রেডিও ইন্টারেস্টেডও ছিলাম না। যারা নেশা করতো, সিগারেট পান এগুলো খেত, তারা বাস স্টপেজে গিয়ে খেয়ে আসতো, আশ্রমে অ্যালাউড ছিল না। আমার ওসব ছিল না বলে আমি সেটাও যেতাম না। ফলে আমি 1.5 মাস ওখানে বসেছিলাম। বাদশা খান কলকাতায় এলেন, যখন আশ্রমে আসবেন দেখলেন লোকের ভিড় বাড়ছে, সাংবাদিকরা আসতে শুরু করেছে, আমি মধ্যে পালিয়ে চলে এলাম। এসে দেখলাম পুরোনো খবরের কাগজে দেখলাম যে মানুষ টাকা নিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে, ধান চাষ শিখে আমার কি উপকারটা হবে? আমি কোনো ধান চাষ করবো না, কিন্তু ওই যে নতুন টেকনোলজি শিখে এলাম, ওর থেকে কিছু জিনিস কিন্তু আমি আমার অন্য গাছে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে ঘটনা। আমি চন্দ্রমল্লিকা গাছে তার থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করেছিলাম এবং উপকার পেয়েছি। আমি যখন গোলাপ করছি, আমাকে বৌদ্ধধর্ম মহারাজ বললেন যে গোলাপ কেমিক্যাল দিয়ে হয় না, বইতে লিখলেন। আমি ওকে বললাম যে হয়, দোষটা কেমিক্যালের নয়, দোষটা হচ্ছে যে করছে তার। ওই তখন দিল্লিতে ছিলেন। তা উনি বললেন যে এটা তুমি প্রমাণ করতে পারো? আমি কিছু না বলে একটা ছবি তুলে পাঠিয়ে দিলাম, একটা ফার্স্ট প্রাইজের গাছের, আমার এখনো মনে আছে, ফুল সমেত গোলাপ। আমি ওকে লিখে পাঠালাম এই গাছটা কমপ্লিট কেমিক্যাল তৈরি করা, এখনো পর্যন্ত কোনো অর্গানিক কিছুকে দেওয়া হয়নি। তা উনি তখন আমাকে বলে তুমি আমাকে লিখে পাঠাও তাহলে কী করেছো। লিখে পাঠালাম, কী করেছেন তার জানি না। যাই হোক, এখন এই যে সনাতন একটু আগে বললো যে ও ব্রিডিং করলো, বুদ্ধদেব মহারাজ পথিকৃৎ, হয়তো ওর জায়গায় আমি খুব ব্রিডিংয়ে চলে যেতাম দাঁড়িয়াতে। জানি কেন জানেন? ওটাও যেতে পারতাম, দাঁড়িয়ে করছি আমি তখন পুরোপুরি, মানে পশ্চিমবঙ্গে যা ডালিয়া হয়, যা পাওয়া যায় ভারতবর্ষে সব ডালিয়াই করতাম একটা সময়তে আমি। কিন্তু বুদ্ধদেব মহারাজ তখন ডালিয়া সোসাইটি করবেন বলে চিন্তা করছেন, আমাকে ডেকে পাঠালেন। তখন উনি গোলপার্কে ছিলেন, আমি গোলপার্কে গেলাম। উনি আমাকে বললেন যে এরকম এই করতে চাই, তুমি এসো। আমি যাবো, প্রায় ঠিকও করে ফেলেছিলাম, ব্রিডিংয়ে হাত দেবো সেটাও ঠিক করা হয়ে গেছিলো, প্ল্যান আমার ডায়েরি নোট করা সব কিছু হয়ে গেছিলো। কিন্তু উনি এমন কিছু লোককে ডাকলেন, নাম করতে চাই না, ও ভালো মতন জানে, তাদের দেখে আমার উৎসাহ উঠে গেল, দূর এদের সঙ্গে আমার হবে না। তো আমি করলাম না, এড়িয়ে চলে গেল। ও যে গেছে, ও ভদ্রভাবে নাম করলো, আমি খোলাখুলি বলে দিই ব্যাপারটা। ও কিন্তু ওদের সঙ্গে থেকে করেনি, ও নিজে থেকেই করেছে, আলাদা করেছে, এবং আলাদা করার জন্য গালাগাল খেয়েছে। ঠিক আছে, ভালোই হয়েছে, ওটা গালাগাল খাওয়ার দরকার আছে, কারণ আমিও গালাগাল খেয়েছি। গালাগাল খেলে বুঝতে পারা যায় আমি
আমি ভাবলাম যে গত বছরে এই জায়গাগুলো ঠিক ছিল, কিন্তু এই জায়গাগুলো আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আমি আবার চেঞ্জ করলাম। আমার মানে রাত্রিবেলায় ছেলেরা কম্পিটিশনে চলে যাবে, এখন আমি যে কম্পিটিশনে আমার শেখানো ট্রেন ছেলেরা যেত, সেখানে আমি জাজিং করতে যেতাম না। অ্যাসেম্বলিতে গাছ যাবে, রাত্রি 2টো পর্যন্ত আমি ট্রাক সাজিয়ে দিয়েছি, মানে কোন কোন গ্রুপে কী কী গাছ বসবে। গাছপালা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি বাড়িতে এলাম রাত্রি 2:30টার সময় এসে, বাকি রাত্রে ঘুমিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসেছি, বসে প্যাড নিয়ে কাগজে লেখালেখি করছি। মিসেস টেনশন হচ্ছে, মিসেস বলছে কি কতগুলো প্রাইজ পাবে হিসেব করছো? আল্লাহ দোষ, প্রাইজ এসেছি তো যখন গাছ করেছি বা যখন পাঠিয়েছি মাঠে তখনই আমার করা হয়ে গেছে, কি পাবো ওটা আমি চিন্তা করছি না। গাছ সাজাতে গিয়ে উইকনেস কী কী দেখলাম সেইগুলো আমি নোট করে রাখছি, মনে থাকতে থাকতে নেক্সট ইয়ারে যাতে উইকনেসগুলো কভার করা যায়। তা আমার সিস্টেমটা হচ্ছে এটাই। আপনারা এখন যারা বিভিন্ন বয়সের মানুষজন আছেন, গাছ করবেন, গাছটা করবার সময় কম্পিটিশনটা নিজের সঙ্গে করবেন, মাঠে অন্য লোকের সঙ্গে না, নিজের সঙ্গে কম্পিটিশনটা। আমি আমার থেকে বেটার করবো নেক্সট ইয়ার, এই কথাটা মনে রাখবেন। আর এটা মনে রাখবেন যে যদি সাধু হতে চান, আমি এটা আমার ছেলেদের বলতাম, আপনাদের বলে যাচ্ছি, যদি সাধু হতে চান চেষ্টা করবেন হিমালয়ের 10 কিলোমিটার সার্কামফারেন্সে আপনার থেকে বড় সাধু যেন কেউ না থাকে। আর যদি চোর হতে চান তাহলে আমি বলতাম রানাঘাট থেকে শুরু করে শিয়ালদার মধ্যে আপনার থেকে বড় যেন চোর গুলো থাকে। এই চেষ্টাটা করবেন, চেষ্টাটা করবেন, কারণ ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করলে অ্যাটলিস্ট আপনি ফিচার হতে পারবেন। আর যদি কোনো চেষ্টাই না করেন তাহলে আপনি হেল্পার হতে পারবেন। এবার নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আর গুরু কোনো ইউটিউবার হোক বা কোনো পাড়ার মানুষজন হোক, চেনাশোনা হোক, যেই হোক, যাকে গুরু করবেন যাচাই করবেন। এটা রামকৃষ্ণদেব বলেছিলেন, আমার কথা না, বিবেকানন্দকে বলেছিলেন। তা আমি আপনাদের বললাম যাচাই করবো না, আমার সব কথা বিশ্বাস করবেন না, নিজে যেটা দেখবেন সেটাকে বিশ্বাস করবেন, নিজে করবেন, করে এক্সপেরিমেন্ট করে ব্যাপারটা বুঝে নেবেন। আর তারপর অবশ্যই এখানে ভদ্রমহিলা আছেন অফুরন্ত এনার্জি নিয়ে, উনি আবার একজন গুরু, টিচার, শিক্ষিকা, এবং ওকে আমি টাটায় জাজিং করতে গেছি, সেখানে গিয়ে দেখি উনি আছেন, একটা অ্যাক্টিভ রোল প্লে করছেন। বেঙ্গল রোড সোসাইটি জাজিং করতে গিয়ে দেখবেন সেখানেও উনি অ্যাক্টিভ রোল প্লে করছেন। আজকে এখানেও ওকে আমি এক্সপেক্ট করি, আমি দেখলাম এখানে অ্যাক্টিভ রোল প্লে করছেন। অপরন্ত এনার্জি এদের, এরা তো গুরু। আমি ওদের কাছে ওই অর্থ বলিনি, আমি বলতে চাইছিলাম আপনার গাছপালা শেখার ক্ষেত্রে গুরু যাকে করবেন আপনি কিন্তু নিজে যাচাই করবেন। কেন করবেন এবার বলি। একটা জিনিস আমাদের এই গাছপালা লাইনে যারা গাছপালা করেন তারা প্রায় কেউই দেখান না, বলেন না, আমি আপনাদের সেটা বলে যাচ্ছি। আপনাদের ছাদে বাগানে একটা মাইক্রো ক্লাইমেট আছে। আমাদের এরিয়ার ক্লাইমেটকে এই কথা জিজ্ঞাসা করলে অনেকেই সঙ্গে সঙ্গে বলে দেবে। আমি আজকে এই যেখানটায় দাঁড়িয়ে আছি এখানকার ক্লাইমেট আর ওই রাস্তার ওপারের যে বাড়িটা, ওই বাড়ির যে ক্লাইমেট, দুটো ক্লাইমেট এক না। এটাকেই বলা হয় মাইক্রো ক্লাইমেট। আর এই মাইক্রো ক্লাইমেট মানুষ অতটা খেয়াল না করলেও আপনাদের গাছপালাটা কিন্তু খেয়াল করবে। তো এটা বসেই বলুন, একটু সামনে নিয়ে নিতে বলো, একটু সামনে নিয়ে। হ্যাঁ, মাইক্রো ক্লাইমেটটার দিকে নজর রাখবেন। নজর রাখবেন এই কারণে যে মাইক্রো ক্লাইমেট একটা গাছকে পাল্টে দিতে পারে। অতএব অন্ধের মতন আমি সয়ে গেলাম, সয়ে গিয়ে দেখলাম অমুক এই গাছটা দারুণ করেছে, দেখে আমি ভাবলাম তাহলে আমি মানে নার্সারি থেকে সেই গাছটা কিনে নিয়ে চলে এলাম। আমার ছাদে এসে দেখে এই গাছটা হচ্ছে না, আমি সিদ্ধান্ত করে ফেললাম যে আমি তাহলে গাছ করতে জানি না। নট নেসেসারি, নাও হতে পারে ওই গাছটা হয়তো ওর সাথে ভালো হয়, আপনার সাথে হচ্ছে না, এটা হতে পারে। কাজেই আপনি সেই গাছগুলোকেই রাখুন, অন্যকে কপি না করে, যে গাছটা আপনার সাথে হয় এটা করবেন। আমি যখন শোয়েতে ছেলেদের পাঠাতাম চন্দ্রমল্লিকা বা গোলাপ ইত্যাদি ইত্যাদি, সিজনের শুরুতে আমি লিস্ট করে দিতাম কে কোন গাছটা করবে, একটা লিস্ট করে দিতাম। 80% তোমাকে এই গাছগুলি করতে হবে, আর 20% তুমি তোমার ইচ্ছে মতন করতে পারো। এই 20% ছেড়ে দিতাম, কারণ হচ্ছে ইগোর ব্যাপার আছে, তো সে ভাবতো যে আমি হয়তো সবই করতে পারি, আমার পছন্দের এগুলো। আসলে আমি তার মাইক্রো ক্লাইমেট স্টাডি করতাম, তাদের বাড়িতে গিয়ে তার ছাদ দেখতাম, তার নিজের টেম্পারামেন্ট দেখতাম, সে কোথার থেকে জল দিচ্ছে, ওয়াটার সোর্সটা দেখতাম। দেখে শুনে আমি সিদ্ধান্ত করতাম এই গাছগুলো করার উপযুক্ত, এবং তাকে সেই লিস্টটা দিলে সেই অনুযায়ী গাছ করলে সেখান থেকে কিন্তু শোয়ের গাছ বাদ করে নিয়ে চলে আসতাম, এবং তাতে উইনারও পাওয়া যেত। এতে বিপরীত হতো মাঝে মাঝে কারো ধারণা হয়ে যেত তাহলে তো আমি দারুণ গাছ করি,
সে এবার করলো কি আমার কাছ থেকে সরে গিয়ে সে নিজেই করলো, আরও দু একজনকে ডাকলো করে আবার করলো, করে মাঠে গেল, মিজারেবলি ফ্লপ করলো। কারণ সে তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সব গাছই তো করতে গেল, যে গাছগুলো হয়তো তার অঞ্চলে করা হওয়ার নয়, যেটা অনেকের দেখার ফলে আমার ফরচুনেট ছিলাম, আমি বুঝতে পারতাম যে কারে দিয়ে কোন গাছটা হতে পারে। তা সে অনুযায়ী সে ফেল করার পর আবার কান্নাকাটি করে আমার কাছে হচ্ছে, এটা হতো বহু সময় হতো। কাজে মাইক্রো ক্লাইমেটটা খেয়াল রাখবেন। আমার এক বন্ধু কলকাতায় ল্যান্ডস্কেপিং কনসালটেন্সি এই কাজগুলি করতো, এখনও করে, বয়স হয়ে গেছে, কিন্তু এইটাই তার রুটি রুজি ছিল। সে আমার অফিসে চলে আসতো কলকাতা, তখন আমি কলকাতায় পোস্টেড ছিলাম। আমার অফিসে চলে আসতো ওই শনিবার তখন হাফ ছুটি হতো গভর্নমেন্ট অফিসে। তা আমাকে ওখান থেকে বাইকে করে তুলে নিয়ে এসে চলে যেত দক্ষিণ কলকাতার বিভিন্ন বড়লোক মারাবাড়ি, সাধারণত তার ক্লায়েন্ট, তাদের বাড়িতে চলে যেত। সেখানে আমি কোম্পানির লোক হিসেবে যেতাম, গিয়ে গাছপালা দেখে দিয়ে কী করতে হবে না হবে অ্যাডভাইস করে দিয়ে চলে আসতাম। আমারও শেখা হতো, কারণ হচ্ছে বিভিন্ন রকমের ছাদ দেখছি, বিভিন্ন গাছ দেখছি, এবং আমি মনের আনন্দে জাপান থেকে আমেরিকা থেকে গাছ আনিয়ে নিতাম ওদের সূত্রে। আমি আনতে পারবো না, ওদের লিস্ট করে দিতাম, ওরা নিয়ে চলে আসতো, কোনো ব্যাপার ছিল না। বীজ যা বলতাম নিয়ে চলে আসতো। আমি 80% সাকসেসফুল হবে সেসব গাছ লিস্ট করতাম, আর তার সঙ্গে 20% এক্সপেরিমেন্টাল লিস্ট করতাম। আমি সাকসেসফুল গাছগুলো ওদের দিয়ে দিলাম, এক্সপেরিমেন্টগুলো আমি করতাম। করলে মরবে না, আমার তো পয়সা হচ্ছে। আমি এইভাবে শিখতাম, আমার ইন্টারেস্ট সেটাই ছিল। সে একদিন আমাকে বললো আমার একটা টেস্টেড ফর্মুলা, সে ফর্মুলাটা সে বললো কাজ হচ্ছে না কোনো একটা ছাদে, মানে গাছ ভালো হচ্ছে না। তা আমি একটু অবাক হলাম, এটা তো আমার টেস্টেড, কেন হবে না কেন? আমি চলে গেলাম তার সঙ্গে, চলে গিয়ে তার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম একজন মারোয়াড়ি যার অঢেল পয়সা, সে ছাদেও ইতালিয়ান মার্বেল সেট করে দিয়েছে, দেয়ালে তো ইতালিয়ান মার্বেল সেট করা আছে, বাকিটা সাদা রং। মানে ছাদে গিয়ে আমি তাকাতে পারছি না, চোখ ঝলসে যাচ্ছে, এত সাদা। আমি তখন বুঝতে পারলাম যে আসলে আমার প্রবলেমটা কী হচ্ছে। আমি আমার ফর্মুলেশন চেঞ্জ করার পরে ওই লাইটের জন্য ফর্মুলেশন তৈরি করে দিলাম, গাছটি হচ্ছে। তা এইটার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যাকে গুরু মেনেছেন তার বাড়িতে গিয়ে দেখলেন একটা গাছ খুব সুন্দর হয়েছে, সে আপনাকে ফর্মুলাটাও দিয়ে দিত, সেই ফর্মুলা নিয়ে এসে আপনি করে দেখলেন হচ্ছে। দোষটা আপনার নাও হতে পারে, দোষটা ফর্মুলার হতে পারে, এটা খেয়াল রাখবেন। সবসময় আপনার দোষ নয়, হ্যাঁ, উনি কোনো মহামানব নন। আপনি এবং আমি দুজনেই মানুষ, দুজনেই একই কোয়ালিটির গাছ করতে পারি। কিন্তু এই যে আমার জলছাদ, ওর হয়তো পাথর বসানো আছে, আর একজনের হয়তো সিমেন্ট, আমার বাড়ির ছাদের পাশে একটা নারকেল গাছ আছে, ওর বাড়ির পাশের সাথে সেটা নেই। এইগুলো খেয়াল করবেন, এগুলো কিন্তু কেউ বলে না, কেন বলে না আমি এটা বুঝতে পারি। এটা কিন্তু সত্যিই দরকারি জানা। এইগুলো যখন আপনি জেনে ফেলবেন, তখন আপনি কিন্তু গাছপালা 50% শিখতে পারবেন। আপনি যে গাছ করতে চান করতে পারবেন। আমার এক বন্ধু ছিল ছোটোবেলা, একসঙ্গে ফুটবলও খেলেছি, পরে আবার তাসও খেলেছি, আড্ডা মেরেছি। সে গান বাজনার রাজত্ব এখন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। সেই যখন গান শুরু করে প্রথম, সেই যে গুরুর কাছে গিয়েছিল, অন্ধ গায়ক ছিলেন নৈহাটিতে, কানাই বৈরাগী বলে, তার কাছে শিখত। তিনি ওকে 1 বছর ধরে শুধু একটা রাগ শিখিয়েছিলেন, ইমন রাগ শেখা। ইমন হচ্ছে এমন একটা রাগ যে রাগেতে সব সুরগুলো লাগে, মানে সারে গামা পাধানি, সংক্ষেপে বলছি সবকটা সুর লাগে। তো এই সবকটা সুর লাগে বলেই ওটা একটা মানে সম্পূর্ণ রাগ বলা হয়ে থাকে, সম্পূর্ণ। এই রাগ শেখার একটা মিনিং হচ্ছে এই যে আপনি আসলে সব সুরগুলোকেই মানে গাওয়ার কৌশলটা আয়ত্ত করেছেন। এরপরে ওই ভদ্রলোক ওকে ছেড়ে দিলেন, বললেন তোমাকে আর শেখানোর মতন আমার কিছু নেই, এই একটা রাগ শেখানোর পরে তুমি এবার আরও একটু অতীতে অন্য কোনো দিকে কাছে। এটা বললেন কেন? কারণ যে 7টা সুরকেই গাইতে শিখেছে, সে এবার অন্য কোনো রাগও যদি গাইতে যায়, সেখানেও তো ওই 7টা সুরের কোনোটা আসবে, কোনোটা বাদ যাবে, আলটিমেটলি তো ওইগুলোকে নিয়েই হবে। আমার বন্ধুর নাম অজয় চক্র, আমাদের মহাত্মা করেই দিয়েছেন। আমি একটা কথা শুধু একটু সংশোধন করে দিচ্ছি। ললিতা বোগেনভেলিয়া, যার নামে খ্যাতিটা আছে, যে উনি বোগেনভেলি আবিষ্কার করেছিলেন এবং বোগেনভেলিয়া উনি ছড়িয়েছেন সারা পৃথিবীতে, সেটা কিছুদিন আগে পর্যন্ত ভাবা হতো এই কথাটাই সত্যি। আসলে এই কথাটা সত্যি না। ললিতা বোগেনভেলি একজন ক্যাপ্টেন ছিলেন জাহাজের, এবং তার জাহাজটা পাঠানো হয়েছিল সরকার থেকে কিছু মূল্যবান খনিজ পদার্থ কোথায় পাওয়া যায় সেগুলো খুঁজে রাখতে, তাতে সরকারের প্রফিট হবে সেই কথা। কিন্তু ললিতা বোগেনভেলিয়ার জাহাজে একজন বোটানিস্টকে নেওয়া হয়েছিল কমার্শিয়াল,
বোটানিস্ট সব খনিজ পদার্থ খুঁজতে খুঁজতে গিয়ে যদি কিছু আবার স্পেসিস টিসিস পাওয়া যায় সেটা করে নিয়ে আসে। এই কুমারস্থান ছিলেন আসলে জন্মরোগী, তার অসুখ টসুখ ছিল, খুব একটা এক্সপ্লয়েট এদিক ওদিক হয়ে বেড়ানো এগুলো ক্ষমতাও ছিল না, শারীরিক ক্ষমতা ছিল না। ওর এক বান্ধব ছিল, ভদ্রমহিলার নাম হচ্ছে জ্যান বারে। এখন এই জ্যান বারে কুমারস্থানের হয়ে কালেকশনগুলো করতেন এবং বেশ কিছু রিসার্চও উনি করে দিতেন, নামটা কুমারস্থান। এই ভদ্রমহিলা বাইরেই ছিলেন পুরো আলোচনা। এবং যখন এই জাহাজে কুমারস্থানকে চাকরি দেওয়া হলো, কুমারস্থান তখন ওদের বললেন যে আমি যাবো, কিন্তু আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে যেতে হবে। তো বললো ঠিক আছে নিয়ে যাবেন, তার মাইনে দেওয়া হবে। এইটা একটা সিনেমা হওয়ার মতন ব্যাপার। জ্যান বারে একজন পুরুষের ছদ্মবেশ নিলেন, কারণ তখনকার দিনে জাহাজে মহিলাদের ওটা অপরাধ ছিল, নিয়ে যাওয়া যেত না। জ্যান বারে একজন পুরুষ মানে ওই খানসামা গোছের ছদ্মবেশ নিয়ে কুমারস্থানের সঙ্গে জাহাজে উঠলেন। এবং গাছটা যে আবিষ্কার এটা করেছিলেন জ্যান বারে, কুমারস্থান নয়। জ্যান বারে দু একজন লোককে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে ব্রাজিলে, তো এই গাছটা স্পেসিসটা সেখান থেকে পেয়ে স্পেসিসটা কালেকশন করে উনি নিয়ে আসেন। এই গাছটা জাহাজে রাখা ছিল, তারপরে তো বছরখানেক ধরে জাহাজটা ঘুরছিল, বিভিন্ন জায়গায় এক্সপ্লয়েট করছিল, যে মূল কাজটা এসেছে মূল কাজটা দেখছিল তারা। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, ওই হাওয়াই দ্বীপপুঞ্জের কাছাকাছি একটা দ্বীপের কাছে এসে ওই জ্যান বারের পরিচয়টা নাবিকদের মধ্যে প্রকাশ পেয়ে যাওয়ার ফলে যেটা ঘটে, এক তো হচ্ছে দেশে ফিরে গেলে আইনত অপরাধ, কারণ মহিলা জাহাজে উঠেছে এটা উঠতে পারে না। আর দ্বিতীয়ত জাহাজের মধ্যে তার নিরাপত্তা বিঘ্নিত হবে সমস্ত নাবিকদের মধ্যে। তখন কি করা যায়? তখন জ্যান বারেকে বাঁচাবার জন্য কুমারস্থান করলেন কি, লুই দ্য বোগেনভিলকে গিয়ে বললেন যে আপনি এই ভ্যারাইটিটা যেটা বেরিয়েছেন এটা বিখ্যাত হবে, আমরা বুঝতে পারছি নতুন একটা ভ্যারাইটি, এটা বিখ্যাত হবে, এই গাছটার নামটা আপনার নামে করবেন, তারপর পরিবর্তে আপনি মেয়েটাকে বাঁচান। এইটা করার পরে তখন লুই দ্য বোগেনভিল করলো কি, ওদের দুজনকে ওদের বাঁচিয়ে একটা ওখানকার দ্বীপে নামিয়ে দিল। ইউরোপ ফিরল, কারণ ইউরোপে ফিরে গেলেও আবার তো জেল হয়ে যেতে পারে, ফলে ওকে একটা দ্বীপে নামিয়ে দিল ওদের। ওইখানে একটা জনমানবহীন দ্বীপ না, অনেক বসতি আছে, লোকজন আছে, ওরা ওখানে থেকে যায় এবং বছরখানে ওখানেই ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে কুমারস্থান তারপরে মারা গেল, অসুস্থ হয়েছিল, কিছুদিন অসুস্থ ছিলই, কাজে ও মারা গেল কিছুদিন পরেই। জানবারে তখন জেল হবে আর যাই হোক না কেন ফিরে গেল, তখন নিয়ে গিয়ে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটার নাম ওই লুই দ্য বোগেনভিলিয়ার নামে বোগেনভিলিয়া নামটা দেওয়া হয়েছিল। আর আপনারা এই যে নামকরণটা এখানে রেখেছেন, বানানটা ফুল আছে, আচ্ছা যাই হোক, তো এখন বোগেনভিলিয়ার নামেই এটা হয়েছিল, লুই দ্য বোগেনভিল। কিন্তু আসল আবিষ্কারক হচ্ছে জ্যান বারে এবং তার নামটা কেউ জানতেন না। অনেক পরে অবশ্য জ্যান বারে কুমারস্থান মারা যাওয়ার পরে আবার মেইনল্যান্ডে ফিরে যান, গভর্নমেন্ট থেকে ওকে একটা পেনশন দেওয়া হয়েছিল, সেই পেনশনটা পেয়ে উনি মোটামুটি বাকি দায়িত্ব নিশ্চিন্ত ছিলেন। এই হচ্ছে গল্পটা। আর এই ভদ্রমহিলার প্রতি শ্রদ্ধাতে অ্যাকচুয়ালি আমি আমার করা একটা ব্রিডের নাম দেখেছি কেন। এবারে বলি যে বোগেনভিলিয়া ব্রিডিংয়ে গেলাম কেন, ওই একই ব্যাপার, আমার একটু আনকনভেনশনাল ব্যাপারটা ছিলই, নতুন কিছু করা যায় কিনা। এখন যখন বোগেনভিলিয়া গাছ আমি করতে শুরু করলাম, আমার তো একটু পড়াশোনার দিকে ঝোঁকটা বরাবরই ছিল, ওই লাইনে কী বইপত্র পড়া যায় আমি খুঁজে বেড়াচ্ছি। তখন আইসিআর থেকে তখন বিপি পালের একটা বই পেলাম, বোগেনভিলিয়ার ছোট্ট একটা বই, কিন্তু মূল্যবান বই। আমার ধারণা আজ পর্যন্ত ইন্ডিয়াতে বোগেনভিলিয়ার ওপর যত বই লেখা হয়েছে ইন্ডিয়াতে, তার মধ্যে এটাই সেরা বই। এর থেকে ভালো বই গ্রোয়ারদের জন্য নেই, কিন্তু বইটা ওরা প্রিন্ট করে না, বইটা ওরা প্রিন্ট করে না, এবং তার বদলে ওরা নিজেরা সব মানে 1,500-2,000 টাকা দামে বই দিচ্ছে। যে বইগুলো বেশিরভাগই ওয়েস্টেজ, ক্র্যাশ, হাতে কলমে কাজ না করে খুবই লেখা বই বেশি বই, আমি সরাসরি বলে দিচ্ছি এই দিক। তা এখন আমার সৌভাগ্য যে আমি ওই সময় বইটা পেয়েছিলাম। আর বোগেনভিলিয়ার ভ্যারাইটি তখনকার দিনে যেগুলো ছিল, সেই ভ্যারাইটিগুলোকে আপনারা এখন বলেন ইন্ডিয়ান ভ্যারাইটি। এগুলো প্রায় কোনোটাই ইন্ডিয়ান ভ্যারাইটি নয়, যেগুলো আপনারা করছেন এখন। এগুলো মানে আমাদের ইন্ডিয়ান দেশি ভ্যারাইটিগুলো যেগুলো ভাবছেন, এগুলো মেনলি এসেছিল কেনিয়া থেকে, আফ্রিকা থেকে, আর সাউথ আফ্রিকা থেকেও দু একটা এসেছিল, আর এসেছিল একদম প্রথমে ইতিহাস ঠিকই আছে। মূলত 3টে স্পিসিস,
বোগেনভিলা কিন্তু অনেক স্পিসিস আছে, বোগেনভিলা স্পিসিসের সংখ্যা প্রায় 100 কাছাকাছি। আজকাল অবশ্য বলা হচ্ছে যে কম, 24টা-25টা, যাই হোক কমপক্ষে 24টাও যদি হয়, 24টা স্পিসিসের মধ্যে আমাদের কিন্তু যা বোগেনভিলা আমরা করি মাত্র 3টে স্পিসিসের মধ্যে যুক্ত হয়েছে, বাকিগুলো কোনো কাজে লাগে না। অনন্ত সম্ভাবনা আছে এটা, যদি অন্য স্পিসিসগুলো যোগ করে এর সঙ্গে ক্রস করে কিছু করা যায়। যে 3টে স্পিসিস আছে এখানে পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে স্পেকট্রাবিলিস একটা, আর একটা হচ্ছে গ্লাবরা, যেটা কথা বললো গ্লাবরা, আর একটা হচ্ছে পেরুভিয়াম। এই 3টে স্পিসিস, যা কিছু ক্রসিং ইন্টারক্রসিং এই 3টে স্পিসিসের মধ্যে হয় যাবতীয় ভ্যারাইটি। এই ব্যাপারটা গোলাপেও হয়ে আছে, গোলাপেতেও আপনার ওই 109টা 10টা এরকম স্পিসিস কেউ বলে, আজকাল 115টা, যাই হোক মোটামুটি 100-র উপরে স্পিসিস আছে। তার মধ্যে হাতে গোনা কয়েকটা স্পিসিস ব্রিডিং এসছে, বাকিগুলো আজ পর্যন্ত আসেনি। আমাদের ইন্ডিয়াতে একমাত্র স্বনামধন্য মারা গেছেন কিছুদিন আগে, এসে বিরাট হন। এই ভদ্রলোক চেষ্টা করেছিলেন অন্য স্পিসিস নিয়ে কিছু কাজকর্ম করার, কিন্তু সেটা আনফর্চুনেটলি বিদেশে যথেষ্ট আদৃত হলেও ইন্ডিয়াতে বিদ্যা ভবনের কাজের গুরুত্ব এমনকি বড় বড় ব্রোয়াররাও অনেকে দেন, আমার যেটা মনে হয়েছে। সামনে বলেন দারুণ কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আড়ালে যখন নিজেদের মধ্যে হয় তখন তো ওই গাছ দেখি, কিন্তু ওই গাছগুলোই কিন্তু আপনার নেক্সট স্টেপটা পরবর্তী জেনারেশন আমরা পৌঁছে দেবো। কাজে আপনারা যদি এইভাবেই ক্রমশ, এত ভারী একটা বাটকার হাতে ধরিয়ে দিয়েছে, সে বাটকাটা রেখে দেওয়া যায় সবসময়। এখন ঘটনা হচ্ছে আপনারা যদি বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করেন, যেমন আমার একটা ইচ্ছে ছিল একটা ভ্যারাইটি নিয়ে কাজ করবার, খুবই ইচ্ছে ছিল, কিন্তু পিলার টু পোস্ট ধরে বেরিয়ে ভ্যারাইটি আমি জোগাড় করতে পারিনি। সে গাছটার নাম হচ্ছে আরবরিয়া, স্পিসিস আরবরিয়া, বোগেনভিলিয়া আরবরিয়া। এটা ক্রিপার হয় না, এটা ট্রি ফর্ম করে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এখনকার দিন তো নানা রকমের যোগসূত্র থাকতে পারে, গাছটা আমেরিকায় আছে, গাছটা থাইল্যান্ডে আছে। এই গাছটা ট্রি ফর্ম হয়, ক্রিপার হয় না, এবং বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে সন্ধ্যের দিকে একটা হালকা গন্ধ। এই বোগেনভিলিয়া এখনো পর্যন্ত আর কেউ নেই। চেষ্টা করেছিলাম যদি হাতে পেতাম তাহলে এতে নিয়ে কাজ করবো, পেলাম না। ICAR বা NBRI-তে বহু চেষ্টা করেছি, নানা রকম অচিলা এড়িয়ে গেছে। ছিল ওদের কাছে, জানি গাছটা, এ ওকে দেখেছে, ও ওকে দেখেছে, আলটিমেটলি বলেছে এমন একজনের নাম, তিনি রিটায়ার করে চলে গেছেন। তা কিছু জোগাড় করতে পারিনি গাছটা। আপনারা যদি জোগাড় করতে পারেন পরবর্তী ক্ষেত্রে করবেন কাজ।